নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমরা জানো ফুড এসআই স্পেশাল ক্লাসের জন্য আমরা 45 ডেজ টার্গেট নিয়েছিলাম। তো আমাদের 1 মাস ইতিমধ্যে ক্লাস হয়ে গিয়েছে। ক্লাসে আমরা করিয়েছি পার্ট 1 এ প্রত্যেকটি বিষয়ের এমসিকিউ তার সাথে এক্সপ্লেনেশন সেট করেছি আমরা। এরপরে আমরা পার্ট 2 শুরু করেছিলাম, যার মধ্যে কতকগুলো অংশ অর্থাৎ কতকগুলো বিষয় আমাদের বাকি থেকে গেছে, যেরকম ভারতের অর্থনীতি বাকি আছে আমাদের, আর বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের 2টো পার্ট বাকি রয়েছে। এছাড়াও অ্যাডিশনালি আমরা 2টো পার্ট এখানে অ্যাড করছি, যেটা হচ্ছে তোমাদের পরিবেশ থেকে একটা পার্ট আসবে আর কম্পিউটার থেকে একটা পার্ট আসবে, ঠিক আছে। তো আজকে আমরা ভারতের অর্থনীতি এবং এর পরে আমাদের ক্লাস আসবে যে সাধারণ বিজ্ঞানের ক্লাস, তাহলে 2টো বিষয় কভার হয়ে যাবে। নেক্সট ডেতে আমাদের পরিবেশ এবং কম্পিউটার এই 2টো ক্লাস হলে আমাদের পার্ট 2 কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2তে প্রত্যেকটি বিষয় অনুযায়ী আমাদের যে এক্সপ্লেনেশন এবং এমসিকিউ ক্লাস ফুড এসআই স্পেশাল সমস্ত বিষয় অলরেডি ইউটিউব চ্যানেল যে আমাদের রয়েছে সেখানে ফ্রি, তোমরা এখানে দেখতে পাবে। তো আজকের আমরা ক্লাসটা শুরু করব ফুড এসআই স্পেশাল ক্লাসে ভারতের অর্থনীতি, যেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় যেগুলো আসবে ঠিক সেই জায়গাগুলো আঘাত করা হয়েছে এবং তার সাথে হিউজ এক্সপ্লেনেশন রয়েছে, অনেক ইনফরমেশন তোমরা পাবে। পাশাপাশি তোমাদের বলে দিই ফুড এসআই স্পেশাল আর কি কি চলছে আমাদের ইউটিউব চ্যানেলে। স্ট্যাটিক জিকে আমাদের অলরেডি চলছে, অনেক স্ট্যাটিক জিকে ক্লাস রয়েছে। আর আমাদের 50টি করে জিকে মক টেস্ট আকারে ক্লাস নেওয়া হচ্ছে, তোমাদের জানো এটা। তো ক্লাস 5 অবধি হয়ে গেছে ইতিমধ্যে, যারা দেখোনি এখনো ইউটিউবে ভিডিও রয়েছে অ্যাভেলেবেল, অবশ্যই তোমরা দেখে নিও। চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সেন্সেক্স কিসের সূচক? বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, কোচিন স্টক এক্সচেঞ্জ, কোনোটি নয়। তো সঠিক উত্তর কোনটি হবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসই। আচ্ছা, এখানে এক্সপ্লেনেশনের পর আমরা দেখে নেব এই এর পিছনে কি এক্সপ্লেনেশন রয়েছে। দেখো অনেক এক্সপ্লেনেশন রয়েছে এখানে। তো সেন্সেক্স হচ্ছে তোমাদের এখানে দেখো অন্যথায় এসএনপি বিএসসি সেন্সেক্স সূচক, মানে এটা হচ্ছে ইন্ডেক্স বলতে পারো, ঠিক আছে, সেন্সেক্স, ঠিক আছে। তো এই সেন্সেক্স হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক, এটি তৈরি হয় হচ্ছে 1986 সালে এবং সব থেকে পুরনো যদি স্টক এক্সচেঞ্জ বলো না এশিয়ার, তোমাদের এরকম কোশ্চেন হয় এদের সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটা আমাদের এশিয়ার মধ্যে, ভারতের মধ্যে, তাহলে হবে বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এখান থেকে এই প্রশ্নটা পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ মোট 30টি বৃহত্তম সবচেয়ে সক্রিয়ভাবে লেনদেন করা স্টকের সমন্বয়ে গঠিত, অর্থাৎ 30টি স্টক এখানে থাকবে। এটা দেখো ইকোনমিক জিনিস, একটু তোমাদের একটু বুঝতে হবে এখানে, এবং সেই পয়েন্টগুলো বুঝতে হবে যেগুলো পরীক্ষায় আসবে। এখানে বেশি কিছু বুঝে আর লাভ নেই পরীক্ষার আগে। তো আমি তোমাদের বলবো এখানে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে 30টি বৃহত্তম কোম্পানি থাকে বা স্টক থাকে, আর যেটা নিফটি 50 বলা হয় সেটা 50টা থাকবে, ঠিক আছে। তো ওটা আমরা আসছি পরে, কোশ্চেন আমাদের রয়েছে। তো ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ বলা হচ্ছে এটাকে। আর প্রতি বছর জুন এবং ডিসেম্বরে এই সূচক গঠনে মানে পর্যালোচনা করা হয়। 1986 সালের 2 জানুয়ারি এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ সবচেয়ে পুরনো, এটা জানো তোমরা, বললাম। চলো নেক্সট প্রশ্নে যাবো। দেখো আমাদের ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা এরকম হিউজ ইনফরমেশন দিয়েই তৈরি, তোমাদেরকে একটু দেখতে হবে ধৈর্য ধরে। 2 নম্বর প্রশ্ন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর কোথায়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ কলকাতা, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি দিল্লি, অপশন ডি মুম্বাই। তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সদর দপ্তর হচ্ছে মুম্বাইতে, ওকে, মুম্বাইতে। আচ্ছা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সম্পর্কে আমরা দেখে নেব এখন। তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড হলো ভারতের বৃহত্তম আর্থিক বাজার এবং ট্রেডিং ভলিউমের দ্বারা চতুর্থ বৃহত্তম বাজার, ঠিক আছে। ভারতের সব থেকে বৃহত্তম যদি ইকোনমিক মার্কেট দেখি তাহলে এই জাতীয় স্টক এক্সচেঞ্জ বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর ট্রেডিং ভলিউম থেকে যদি দেখি তাহলে হচ্ছে এটা 4th লার্জেস্ট, ঠিক আছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড ছিল ভারতের প্রথম এক্সচেঞ্জ এবং আধুনিক সম্পূর্ণ স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ট্রেডিং প্রদান, অর্থাৎ একটা ইলেকট্রনিক স্টক এক্সচেঞ্জ যদি বলি সেটা হচ্ছে এনএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক কি? নিফটি, নিফটি, নিফটি 50, নিফটি 50 মানে মোট 50টি এখানে কি থাকবে, বৃহত্তম যে মার্কেট থাকবে বা বৃহত্তম কোম্পানি থাকবে, বৃহত্তম সংগঠন থাকবে, বলতে পারতো, ঠিক আছে, সহজ কথায়। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মুদ্রাস্ফীতির প্রভাব রোধ করার জন্য ভারত সরকার যে ভাতা প্রদান করে তা হলো ঋণ ভাতা, মহার্ঘ ভাতা, দৈনিক ভাতা, বৃদ্ধি ভাতা। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মহার্ঘ ভাতা। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন রোধ করার জন্য ভারত সরকার যে ভাতাটা প্রদান করে তাকে বলা হচ্ছে মহার্ঘ ভাতা। আচ্ছা, মুদ্রাস্ফীতি এখানে দেখো অনেক কিছু বলা হয়েছে। পণ্য এবং পরিষেবার মূল্য বৃদ্ধি। মুদ্রাস্ফীতি মানে কি, ইনফ্লেশন মানে কি? হাই রেট হবে কিসের? গুডস অ্যান্ড সার্ভিসের, ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিসের মুদ্রাস্ফীতি হবে। কাঁচামালের যোগান বৃদ্ধি, ঠিক আছে, টাকার মূল্য কমে যাবে এবং পণ্য ক্রয় করতে বেশি টাকা খরচ করতে হয়, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি কন্ডিশন। এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখো এগুলো আমাদের এক্সপ্লেনেশন করা, পুরো থিওরি ক্লাস যদি বলি অনেক কিছু ইতিহাস হয়ে যাবে, একটা মুদ্রাস্ফীতির উপরে ক্লাস হবে। তোমরা জাস্ট পয়েন্টগুলো দেখে নাও। নেক্সট প্রশ্ন, মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য হয়ে যাওয়াকে কি বলা হয়? অর্থাৎ মুদ্রাস্ফীতি যে রেট সেটা কমে শূন্য হয়ে যাওয়াকে বলা হয় কি?
ডিফ্লেশন, ডিসইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, রিফ্লেশন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডিসইনফ্লেশন। কি হবে? ডিসইনফ্লেশন। মুদ্রাস্ফীতির হার কমে শূন্য হয়ে যাকে বলে ডিসইনফ্লেশন। দেখো এখানে এক্সপ্লেনেশনে হিউজ ইনফরমেশন লেখা রয়েছে এখানে তোমাদের, যে ডিফ্লেশন কি, ডিসইনফ্লেশন কি, স্ট্যাগফ্লেশন কি, রিফ্লেশন কি। তো ডিফ্লেশন মানে কি বলা হচ্ছে এখানে? পণ্য পরিষেবার উৎপাদন বেড়ে যাওয়াকে একে বলা হচ্ছে ডিফ্লেশন। ফলে কি হয়? এদের মূল্য হ্রাস পেয়ে যাবে, কারণ যখন প্রোডাকশন বাড়বে কোনো পণ্যের, ধরো তোমার কাছে তুমি আলু প্রোডাকশন করছো, ধরো আলু ক্রাইসিস আছে মার্কেটে, দাম বাড়বে, আলু ধরো প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে মার্কেটে বাজারে, তো তাহলে কি হবে? তার মূল্য কমে যাবে, তো সেটা হচ্ছে ডিফ্লেশন। আচ্ছা, এখানে মুদ্রাস্ফীতি ঋণাত্মকের হারে ঘটে ডিসইনফ্লেশন। দেখো মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য হয়ে যায়, আর মুদ্রাস্ফীতি ঋণাত্মক হার ঘটে না, এটা হচ্ছে ডিসইনফ্লেশন। স্ট্যাগফ্লেশন কি? এক্ষেত্রে শূন্য অর্থনৈতিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি একই সঙ্গে ঘটে, মানে ইকোনমিক যে গ্রোথ সেটা হচ্ছে কি হবে? জিরো হবে, এবং মুদ্রাস্ফীতি ইনফ্লেশন একই সাথে ঘটবে, দুটো যখন পাশাপাশি হবে তখন তাকে স্ট্যাগফ্লেশন বলে। ঠিক আছে? বেকারত্ব এবং পণ্যের মূল্যে এক সময় বেড়ে যায় এবং জিডিপি কমে যায়। আর রিফ্লেশন কি? এটি নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি, ডিফ্লেশন বেড়ে গিয়ে পণ্য পরিষেবা অত্যধিক কমে যায়। ঠিক আছে? নেক্সট 5 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি প্রত্যক্ষ কর নয়? আয়কর, কর্পোরেট কর, পণ্য পরিষেবার কর, আর প্রফেশনাল কর। তো ইনডাইরেক্ট ট্যাক্স নয় বলেছে। ঠিক আছে? পণ্য পরিষেবা কর হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স নয় এখানে। তো এখানে এক্সপ্লেনেশন আমরা দেখে নেব। দেখো প্রত্যক্ষ কর কি আসলে? ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কোনটা? যেটা নাগরিকের আয় ও সম্পদের উপর নির্দিষ্ট হারে আদায় করা রাজস্ব, তাকে বলা হচ্ছে কি? ডাইরেক্ট ট্যাক্স। তোমাদের এখান থেকে প্রশ্নটা এইভাবে পড়ে অনেক সময়, যে কোনটা ডাইরেক্ট ট্যাক্স নয় বা কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স নয়, বা সরাসরি জিজ্ঞেস করে কোনটা ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্স। তাই এক্সাম্পলটা সব থেকে বড় ইম্পর্টেন্ট। দেখো প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স কোনটা? আয় কর তুমি দাও, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কর্পোরেট কর, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। সম্পদ কর, ডাইরেক্ট ট্যাক্স। স্ট্যাম্প ডিউটি, ডাইরেক্ট ট্যাক্স। প্রফেশনাল কর, ডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? এরপরে আমরা দেখবো পরবর্তী, এখানে স্ল্যাব রয়েছে, মানে চার্ট রয়েছে। দেখো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। তো ডাইরেক্ট ট্যাক্স বললাম তোমাদের, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেলস ট্যাক্স এবং ভ্যাট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। চলো নেক্সট প্রশ্নে যাই। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পদের উপর যে কর বসানো হয়, কোনো একজন ব্যক্তি মারা গিয়েছে, তার সম্পদের উপর যে করটা বসানো হবে পরবর্তী যে অ্যানসেস্টর তার মানে পে করবে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় থেকে স্টেট ডিউটি। কি বলা হয়? স্টেট ডিউটি, স্টেট ডিউটি। নেক্সট আমরা এখানে দেখে নেব পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্সটা। দেখো এখানে বললাম তোমাদের, পরোক্ষ কর বা মূল সংযোজন কর যা পণ্য এবং সেবা উৎপাদন এবং বিক্রয়, আমদানি এবং রপ্তানি, আভ্যন্তরীণ ব্যবসায় বাণিজ্যের উপর আরোপ করা হয়, সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, স্টেট ডিউটি, আর অক্টরি ডিউটি, স্টাম্প ডিউটি, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ঠিক আছে? এই ভ্যাটের ফুল ফর্ম জিজ্ঞেস করে, এই ভ্যাট হচ্ছে রাজ্যে লাগানো হয়। ঠিক আছে? রাজ্য সরকারের এটা। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা বিশেষ কিছু ঘোষণা করে দিই এখানটায়। তো ফুড এসআই পরীক্ষার জন্য তো এটা স্পেশালি, প্লাস ক্লার্কশিপ পরীক্ষার জন্য স্পেশাল। এছাড়াও রাজ্য এবং কেন্দ্রের যে কোনো পরীক্ষা দিতে যাও না কারণ, যেখানে স্ট্যাটিক জিকে রয়েছে, সেই স্ট্যাটিক জিকের কমপ্লিট হাতে লেখা নোটবুক আমাদের অ্যাভেলেবেল হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনেকেই সংগ্রহ করেছো, যারা সংগ্রহ করনি এখনো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই তোমরা এই বইটি পারচেস করতে পারো। এর পাশাপাশি আমাদের রয়েছে ফুড এসআই স্পেশাল জেনারেল নলেজের ক্লাস নোট, যেখানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, অর্থনীতি, পশ্চিমবঙ্গের ভূগোল হিউজ ইনফরমেশন আকারে ক্লাস নোট রয়েছে। তো এটাও তাহলে তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আর আমাদের রয়েছে হচ্ছে 1 বছরের সম্পূর্ণ ফুড এসআই স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স। এই সমস্ত ম্যাটেরিয়ালগুলি কালেক্ট করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে অনলাইন পেমেন্ট করে স্ক্রিনশট করে দিলেই তোমরা কিন্তু এই ম্যাটেরিয়ালগুলি পিডিএফ পেয়ে যাবে। চলো নেক্সট আমরা ক্লাসটা শুরু করি। কত সালে জিএসটি লোকসভায় পাস হয়? অ্যান্সার অলরেডি দেওয়া রয়েছে, 2015 সালে জিএসটি লোকসভায় পাস হয়। ঠিক আছে? 2015 সালে জিএসটি লোকসভায় পাস হয়। আচ্ছা, জিএসটির ফুল ফর্ম কি স্যার? জিএসটি মানে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। কি বলা হচ্ছে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটি 2015 সালে লোকসভা এবং 2016 সালে রাজ্যসভায় পাস হয়। 28 সেপ্টেম্বর প্রণব মুখোপাধ্যায় এই বিল স্বাক্ষর করেছিলেন, এবং 54% প্রত্যক্ষ কর অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স এবং 46% পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে? চলো জিএসটি সম্পর্কে হয়ে গেল। জিএসটির অন্তর্গত সার্ভিস ট্যাক্স হলো কোনটি? কেন্দ্রীয় কর, রাজ্য কর, কেন্দ্রীয় রাজ্য কর কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কেন্দ্রীয় কর। নেক্সট আমরা দেখে নেব এখানে জিএসটির অন্তর্ভুক্ত বিভিন্ন কর। দেখো কেন্দ্রীয় কর, রাজ্য কর। তো জিএসটির আন্ডারে সেন্ট্রালের যে সমস্ত ট্যাক্স রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এক্সাইজ অতিরিক্ত ডিউটি, ওষুধ এবং টয়লেট জিনিসপত্র, সার্ভিস ট্যাক্স, কেন্দ্রীয় সারচার্জ ট্যাক্স এবং গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আচ্ছা, রাজ্য কর থেকে তোমাদের হয় রাজ্যের ভ্যাট অ্যান্ড সেল ট্যাক্স, বললাম তোমাদের ভ্যালু অ্যাডেড ট্যাক্স, পারচেজ ট্যাক্স, বিনোদন কর বা এন্টারটেনমেন্ট যে ট্যাক্সটা ওটা কিন্তু রাজ্যের। এই সময় জিজ্ঞেস করে তোমাদের যে এন্টারটেনমেন্ট ট্যাক্স মানে বিনোদন কর, এটা কার? কেন্দ্রের, রাজ্যের নাকি বোথ, না কোনটা? তো সঠিক উত্তরটি হবে রাজ্যের। ঠিক আছে?
লাক্সারি ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, লটারি, এখান থেকে লটারি থেকে জিজ্ঞেস করতে পারে, বেটিং, জুয়া ট্যাক্স, মান্ডি ট্যাক্স। আচ্ছা, এইখান থেকে আর একটা প্রশ্ন হয় তোমাদের যে ট্যাক্স স্ল্যাব কটি রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়াতে। তো তোমাদের বলে দিই এই মুহূর্তে জিএসটির যে স্ল্যাব রয়েছে ইন্ডিয়াতে অ্যাজ অফ 2023-24 বাজেট, তো মোট 5টি স্ল্যাব রয়েছে। স্যার স্ল্যাব মানে কি বলে দিচ্ছি তোমাদের, এখানে 5টি স্ল্যাব রয়েছে। একটা হচ্ছে 0% ইন্টারেস্ট, একটা হচ্ছে 0%, আর একটা হচ্ছে 5%, 0%, 5%, আর একটা হচ্ছে কত 12%, 0.5 12, আর একটা হচ্ছে 18%, ঠিক আছে, আর একটা হচ্ছে 28%। তোমাদের জিজ্ঞেস করতে পারে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং is not comes under the tax GST slab under Indian economy। তো ভারতীয় অর্থনীতির জিএসটি স্ল্যাবের মধ্যে কোনটা আসে না যদি জিজ্ঞেস করে, তোমাদের একটা দিয়ে দিতে পারে অন্য, এই 5টা আসে 0, 5, 12, 18 আর 28, ঠিক আছে। 0% কোথায় পড়ে, মানে কোনো ট্যাক্স দিতে হয় না কোথায়, মিল্ক, এগ, কার্ড, ন্যাচারাল হানি, ফ্রুট, ভেজিটেবল, হেলথ কেয়ার সার্ভিস, এই সমস্ত বিষয়ে 0%। মানে এক্সাম্পল দিচ্ছি আমি। 12% তোমাদের কোথায় পড়ে, তুমি ধরো 12% ধরো অনেকগুলো আছে, বাটার আছে, ঘি আছে, ঠিক আছে, আনমোল বাদাম আছে, হোটেল আছে, অ্যাকোমোডেশন আছে, ইত্যাদি আছে। আর তোমাদের 5% হচ্ছে সুগার, টি, প্যাকেট ফুড, মানে সাধারণ জিনিসে বলছি আমি তোমাকে। সব থেকে বেশি ট্যাক্স লাগে কোথায় বলতো, 28%। সিগারেট, কার্বোনেটেড বেভারেজেস, অনলাইন গেম, স্পোর্টস ইভেন্ট যেমন আইপিএল খেলা, এই সমস্ত বিষয়ে সব থেকে বেশি ট্যাক্স লাগে, অর্থাৎ 28% ট্যাক্স পে করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট তোমাদের প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়? 265, 270, 280, 285। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি, 280 ইজ দি কারেক্ট অ্যান্সার। চলো এক্সপ্লেনেশন দেখে নি। এখানে অর্থ কমিশন কবে গঠিত হয়, অনেক সময় প্রশ্ন পড়ে 1951 সালে। রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর এই কমিশন গঠন করে। রাজস্ব কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এবং পঞ্চায়েত পৌরসভার অনুপাতে, মানে সঠিক অনুপাতে বন্টন করতে হবে, তার জন্য এই অর্থ কমিশন আমাদের কাজে লাগে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, ভারতের বর্তমানে মহারত্ন কোম্পানির সংখ্যা কটি? 10টি, 11টি, 12টি, 13টি। খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডাইরেক্ট কোশ্চেন হয় অনেক সময়। তো মহারত্ন কোম্পানি কটি? এই মুহূর্তে ইন্ডিয়াতে 13টি মহারত্ন কোম্পানি রয়েছে। আচ্ছা, মহারত্ন কোম্পানি আমরা লিস্টে দেখে নেব একটু। মহারত্ন কোম্পানিগুলি পাবলিক সেক্টরের অন্তর্গত, আর কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই মহারত্ন কোম্পানিগুলো মোট উপার্জিত অর্থের 15% বিনিয়োগ করতে পারবে। নবরত্ন কোম্পানি 13টি রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে, আর মিনিরত্ন কোম্পানি রয়েছে 73টি। তো ভারতে হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড একটা মহারত্ন কোম্পানি, কোল ইন্ডিয়া লিমিটেড মহারত্ন কোম্পানি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড মহারত্ন কোম্পানি, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড মহারত্ন কোম্পানি, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড, এগুলো হচ্ছে মহারত্ন 6টি বললাম, আরো এখানে রয়েছে 7টি। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, মহারত্ন কোম্পানির নামগুলো অনেক সময় জিজ্ঞেস করে, 4টে অপশন দিল, বলবে তোমাকে কোনটি মহারত্ন কোম্পানি নয় জিজ্ঞেস করতে পারে। তাই অবশ্যই 13টি মহারত্ন কোম্পানি দেখে নাও। সর্বশেষ যে মহারত্ন কোম্পানি এটা হচ্ছে ওয়েল ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, এটা হচ্ছে 13তম মহারত্ন কোম্পানি। চলো নেক্সট আমরা প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আন্দোলনের সাথে যুক্ত, মানে ভূমি সংস্কার আইন যে ব্যাপার। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপারেশন বর্গা, অপশন সি হবে সঠিক উত্তর। তোমাদের পরীক্ষায় এটা কিন্তু প্রশ্ন বিগত বছরে এসেছে। তো নেক্সট আমরা এখানে অপারেশন বর্গা সম্পর্কে একটু দেখবো। 1978 সালে চালু হয় অপারেশন বর্গা এবং 1980 সালের মাঝামাঝি সময় এটা শেষ হয়ে যায়। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড হোল্ডিং রেভিনিউ অ্যাক্ট হচ্ছে 1979। তোমাদের সব থেকে বেশি পড়ে এটা জমি সংস্কার আইন, ঠিক আছে। এই জমি সংস্কার আইন কবে ওয়েস্ট বেঙ্গলে? 1955 সালে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, ভারতের প্রথম শিল্পনীতি চালু হয় 1948, 1956, 1965, 1977। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 1948 সালে ভারতের প্রথম শিল্পনীতি চালু হয়। পরবর্তী আমরা প্রশ্নে যাব, 13 নম্বর প্রশ্ন, সরকারি সংস্থাগুলির শেয়ারের একটি অংশ বেসরকারি উদ্যোগের কাছে বিক্রি করাকে কি বলা হয়? কোন একটা সরকারের কাছে কিছু ধরো রয়েছে, ধরো আমি বললাম ইন্ডিয়ান রেলওয়ে সরকারি জিনিস, তার কিছু অংশ সে বিক্রি করলো, তাকে বলা হয় ডিসইনভেস্টমেন্ট। এটা কিন্তু ফুড এসআই পরীক্ষাতেও এসছে, বিলগ্নিকরণ, তাই তো? দেখে নেবো সঠিক উত্তরটা আগে, বিলগ্নিকরণ। আচ্ছা, যখন মানে সরকারের কাছে 51%, সর্বোচ্চ 51% অবশ্যই থাকতে হবে, আর বাকি পার্সেন্টটা সে বিক্রি করতে পারে প্রাইভেট কোম্পানিকে, তখন তাকে বলে ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নিকরণ, নট বেসরকারীকরণ, ঠিক আছে। এটা কিন্তু অনেক সময় আমরা ভুল ভেবে থাকি যে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে, বেসরকারীকরণ মানে প্রাইভেটাইজেশন, কিন্তু ডিসইনভেস্টমেন্টকে বলা হয় বিলগ্নিকরণ, মানে তুমি কিছুটা অংশ শেয়ার বিক্রি করছো অন্য কোম্পানিকে, মানে শেয়ার করছো, ঠিক আছে। তো চলো নেক্সট প্রশ্নে যাবো। আচ্ছা, নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা বিষয় বলবো, যদি ক্লাসটি তোমাদের ভালো লাগছে আমি বলবো এইটুকু, যে প্রত্যেকে বন্ধুদের মাঝে একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, ক্লাসটি ভালো লাগলে লাইক করো একটা,
কারণ এগুলো করতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে হবে, আর আমরা তোমাদের জন্য ফ্রি অফ কস্টে ক্লাস নিয়ে আসছি, অতএব তোমাদের এটুকু কর্তব্য থাকা উচিত আমাদের প্রতিও। চলো নেক্সট প্রশ্ন যাওয়ার আগে এখানে এক্সপ্লেনেশন দিয়েছি দেখো, উদারীকরণ, বেসরকারীকরণ, বিশ্বায়ন। উদারীকরণ মানে কি? উদারীকরণ বলতে অর্থনৈতিক কার্যকলাপে সরকারের হস্তক্ষেপ হ্রাস করাকে বোঝায়, ঠিক আছে। আর বেসরকারীকরণ, আচ্ছা বেসরকারীকরণ হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এলপিজি মডেল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি, ঠিক আছে। এই এলপিজি ধারণা প্রথমে বলে দিই, নরসিমা রাওয়ের সময় এসেছিল, যখন মনমোহন সিং কে ছিলেন, মনমোহন সিং ছিলেন ইকোনমিস্ট ছিলেন, এবং নরসিমা রাও ছিলেন, পিভি নরসিমা রাও ছিলেন আই থিঙ্ক প্রাইম মিনিস্টার। ওকে ঠিক বললাম তো? একটু তোমরা এটা চেক করে নিও তো প্লিজ। আচ্ছা এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এই এলপিজি 1991 সালে এসেছিল, এটা অনেক সময় পরে, ঠিক আছে। মানে ইন্ডিয়ান ইকোনমিকে লিবারালাইজ করা হয়েছিল। আর বেসরকারীকরণ মানে প্রাইভেটাইজেশন, বললাম তোমাদের। বেসরকারীকরণ বলতে সরকারি ক্ষেত্রে শিল্প সংস্থার মালিকানা বেসরকারি ক্ষেত্রে হস্তান্তরকে বোঝাচ্ছে। আর বিশ্বায়ন মানে, বিশ্বায়ন অর্থাৎ গ্লোবালাইজেশন মানে কি? ইন্টিগ্রেশন অফ দ্য লোকাল ইকোনমি উইথ গ্লোবাল ইকোনমি, অর্থাৎ বিশ্বায়ন বলতে দ্রব্য সামগ্রী পরিষেবা মূলধন এক দেশ থেকে অন্য দেশে অবাধ যাতায়াতকে বোঝায় সহজ কথায়। চলো নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, একজন গ্রামের ব্যক্তির প্রত্যেক দিন কত ক্যালোরি প্রয়োজন হয়? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে মানে বিভিন্ন পরীক্ষা এসছে, এসএসসি বলো, পিএসসি বলো, ডাব্লিউবিসিএস বলো, যে কোনো জায়গায় এসছে কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা গ্রামের ব্যক্তির ক্যালোরি কত প্রয়োজন স্যার? গ্রামের ব্যক্তির ক্যালোরি প্রয়োজন প্রত্যেক দিন 2400, ঠিক আছে। তাহলে স্যার শহরের ব্যক্তি কেন দেওয়া না এখানে? শহরেরটা বলে দিচ্ছি, লিখে না প্রত্যেকে, ঠিক আছে। শহরের দরকার হচ্ছে 2100, শহরে 2100, তোমাদের অনেক সময় রেশিও দিতে পারে, তো 2400 রেশিও 2100, 2400 রেশিও 2100, তাহলে শহর এবং গ্রাম, এটা হচ্ছে শহর, এটা হচ্ছে শহরের জন্য 2100, আর এটা হচ্ছে গ্রামের জন্য, ঠিক আছে। শহর এবং গ্রামের ক্যালোরি হচ্ছে 2100 আর 2400, ঠিক আছে। তো এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, লিখে নিও। চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব, নিম্নের কোনটি বৈষম্যতা পরিমাপের ব্যবহার করা হয়? বৈষম্যতা ইনইকুয়ালিটি মেজারমেন্ট করা হয় কোনটা? হিস্টোগ্রাম, লরেঞ্জ কার্ভ, বার, ভেন ডায়াগ্রাম। সঠিক উত্তরটি হয়ে যাবে লরেঞ্জ কার্ভ, ঠিক আছে। অপশন বি হবে সঠিক উত্তর। লরেঞ্জ কার্ভে কি দেখানো হয়? মানে ইনইকুয়ালিটি দেখানো হয়। দেখো এখানে দেখিয়েছি আমি একটা গ্রাফের সাহায্যে, তো এখানে হচ্ছে কিউমুলেটিভ শেয়ার অফ ইনকাম, অর্থাৎ একজন ব্যক্তির আয় বা ইনকামটা এখানে দেখানো হচ্ছে এক্স অক্ষে, এই ওয়াই অ্যাক্সিসে, এবং এখানে দেখো তোমাদের এক্স অ্যাক্সিসে দেখানো হচ্ছে এখানে, আচ্ছা এইদিকে দেখানো হচ্ছে দেখো ইনইকুয়ালিটি দেখানো হচ্ছে এটা 45 ডিগ্রি, এবং বিজনেস হোল্ড বাই ইনকাম ডিস্ট্রিবিউশন। তো তোমরা এখানে সিম্পল জানো, এটা বুঝতে পারবে না, এখন ভালো করে বোঝালে ভালো হবে। তো বৈষম্যতা হচ্ছে লরেঞ্জ কার্ভ দেখানো হয়, ঠিক আছে। নেক্সট এখানে লরেঞ্জ কার্ভ কি? গিনি কোএফিসিয়েন্টের একটা লেখচিত্র, এর মান 0 থেকে 1 এর মধ্যে হয় এটা জানো, আর 0 হলে পারফেক্ট ইকুয়ালিটি মানে ইকুয়াল আছে, সমতা আছে, আর 1 হলে পারফেক্ট ইনইকুয়ালিটি, ঠিক আছে। এর মান বাড়লে ধনী দরিদ্রের আয়ের বৈষম্য বাড়ে। চলো নেক্সট প্রশ্ন, ভারতের কৃষি ক্ষেত্রে যে বেকারত্ব দেখা যায় সেটা কি? চক্রাকার বেকারত্ব, গতানুগতিক বেকারত্ব, ছদ্মবেশী বেকারত্ব, নাকি ঋতুগত বেকারত্ব? এটাও পরীক্ষায় এসছে। তো ছদ্মবেশী বা ছদ্ম বেকারত্ব বলা হয়, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট বলা হয় এটাকে, ঠিক আছে। ছদ্মবেশী বেকারত্ব মানে কি? উৎপাদন ব্যবস্থায় কোনো রকম প্রভাব নেই, এর কর্মচ্যুত হয়ে পড়লেও অর্থনৈতিক ব্যবস্থায় ছাড়ো। ছদ্মবেশী বেকারত্ব কিছু জানার দরকার নেই, এখানে কৃষি ব্যবস্থায় ছদ্মবেশী বেকারত্ব দেখা যায়, ঠিক আছে। শ্রমিকদের প্রান্তীয় উৎপাদন ক্ষমতা শূন্য হয়ে যায়, আর কিছু এখানে দেখো না। চলো নেক্সট প্রশ্নে যাবো আমরা। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এমজি নারেগা, কত দিনের কর্মনিয়োগের কথা বলেছে? এটা আমরা সকলেই জানি 100 দিনের কর্মনিয়োগের কথা বলা হয়েছে। ওকে চলো নেক্সট প্রশ্নে। আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে মহাত্মা গান্ধী বা এমজি নারেগা কবে চালু হয়? এটা 2005 সালে চালু হয়, ঠিক আছে। 100 দিনের কর্মলক্ষ্যে, আর যে টাকাটা দেয় সেটা হচ্ছে 60:80 অনুপাতে কেন্দ্র রাজ্য দেয়, 60-40 হবে এখানে আই থিঙ্ক। চলো কেন্দ্র রাজ্য হবে এটা। নেক্সট হচ্ছে পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, রূপালী বিপ্লবের সাথে যুক্ত হলো মাংস, আলু, ডিম, তৈলবীজ। সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ডিমের সাথে। ওকে বিভিন্ন রেভলিউশন গুলো দেখে নেই এখানে, কোন বিপ্লব কার সাথে জড়িত। কালো বিপ্লব বলা হচ্ছে পেট্রোল, আচ্ছা নীল বিপ্লব হচ্ছে তোমাদের সামুদ্রিক মাছ এবং সম্পদেও, আর বাদামি বিপ্লব হচ্ছে চামড়া এবং কোকো, সোনালী তন্তু বিপ্লব হয় একটা পাটের সাথে, আর ধূসর বিপ্লব হচ্ছে সার, গোলাপি বিপ্লব হচ্ছে পেঁয়াজ এবং চিংড়ি, লাল বিপ্লব টমেটো এবং মাংস, গোল বিপ্লব আলু, রূপলি বিপ্লব হচ্ছে ডিম মুরগি, সাদা বিপ্লব অপারেশন ফ্লাড দুধ, হলুদ বিপ্লব তৈলবীজ, রামধনু বিপ্লব পুরো কৃষিক্ষেত্র। দেখো এগুলো কিন্তু আমরা ক্লাসে বহুবার বলেছি, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো হচ্ছে 19 নম্বর প্রশ্ন আজকে ক্লাসে। কি ক্লাসটি ভালো লাগছে তো প্রত্যেকের? যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো, ঠিক আছে। ভারতের শ্বেত বিপ্লবের জন্য কাকে বলা হয়? এটাও বলেছি, যারা মানে ক্লাস অ্যাটেন্ড করেছে তারা জানবে অবশ্যই। তো অপশন সি হবে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েনকে বলা হয় ভারতের শ্বেত বিপ্লব, যেটা হচ্ছে দুধ উৎপাদনের সাথে জড়িত, তাকে বলা হয় ভার্গিস কুরিয়েন, ঠিক আছে। মহালনাবিস মডেল অনুযায়ী কোন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রত্যেকটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের কোনো না কোনো মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে নেওয়া হয়েছে। তো মহালনাবিস মডেল হচ্ছে তোমাদের কোনটা হবে?
সঠিক উত্তর বলো, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে। আর হ্যারড ডোমার মডেল প্রথমটা, আচ্ছা গান্ধী মডেল হচ্ছে তৃতীয়টা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ডাব্লিউটিও কোন সংস্থার রূপ? গ্যাট, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গ্যাটের অংশ। ডাব্লিউটিও 1995 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়, ফুল নেম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও সদর দপ্তর জেনেভা। আর ডাব্লিউটিও হলো একটি বিশ্ব বাণিজ্য সংস্থা যেখানে 164টি দেশ যুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্নে যাব, মহালানবিস মডেল অনুযায়ী কোন পরিকল্পনা, আচ্ছা 20 নম্বর কোশ্চেন রিপিট হয়েছে এখানে, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে দিলাম তোমাদের। আচ্ছা 22 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? লিঙ্গ অনুপাত সব থেকে কম হরিয়ানাতে হয়ে যাবে, ঠিক আছে। হরিয়ানা ইজ দ্য কারেক্ট আনসার, 843 মতো হয়ে যাবে হরিয়ানা। লিঙ্গ অনুপাত সব থেকে বেশি বললে গুড হচ্ছে কেরালা, ঠিক আছে, দেশের যে লিঙ্গ অনুপাত তার থেকেও বেশি। আচ্ছা এখানে আমি একটা কথা বলে রাখবো, এই যে লিঙ্গ অনুপাত এটা হচ্ছে আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া 2021 থেকে প্রশ্ন। তো সেন্সাসের উপরে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস রয়েছে, যেটা ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল দুটোরই সেন্সাস কভার করা হয়েছে। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে একটু প্লিজ সার্চ করে দেখে নিও, আমাদের ইউটিউবেই রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, ভারতের সার্ভিস সেক্টর জিডিপির কত শতাংশ উৎপন্ন করে? সার্ভিস সেক্টর জিডিপির হচ্ছে কত শতাংশ আমাদের ইন্ডিয়াতে? মোট 53%। তো আজকের শেষ যে ব্যাপারটা দিচ্ছি এখানে, শেষ প্রশ্ন নয়, শেষ কিছু ইনফরমেশন, কিছু ফুল ফর্ম দিয়েছে এখানে, যেরকম হচ্ছে ইসিএফ এর ফুল ফর্ম ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, পিসি এর ফুল ফর্ম প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, নীতির ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ যেটা, গ্যাটের ফুল ফর্ম দিয়েছি দেখো এখানে, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, ডাব্লিউটি এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আইএমএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, জিডিএস এর ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক সেভিং, আর জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ভ্যাট বললাম ভ্যালু অ্যাডেড ট্যাক্স, জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এমজি নারেগা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম 2005 সালে চালু হয় 100 দিনের কাজের জন্য। পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, এইচসিআর হেড কাউন্ট রেশিও, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আর এমডিজি হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আর পিসি মানে হচ্ছে প্ল্যানিং কমিশন। তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে জানাও প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়। ওকে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, কতগুলো বিষয় এখানে জেনে নাও। ফুড এসআই এর এরকম প্রত্যেকটি বিষয় অনুযায়ী পার্ট 1 এর সমস্ত ক্লাস, পার্ট 2 এর অলরেডি অনেক ক্লাস রয়েছে, তো অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও, প্লেলিস্ট আকারে রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে স্ট্র্যাটেজিকের হোল ক্লাস দেখতে পাচ্ছ এখানে। আর যারা এখনো আমাদের ক্র্যাক ক্লাসিক টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়নি, প্রত্যেকে যুক্ত হয়ে যায়, সেখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন ফ্রি পাওয়ার জন্য, প্রত্যেকদিন কুইজ কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য, এছাড়াও ক্লাস আপডেট থেকে শুরু করে অন্যান্য সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হও। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করবে, জয়েন হয়ে যাবে। আর হ্যাঁ, ফাইনালি এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, তোমার মনে লেগে থাকে, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।